আমাদের আজকের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচে এই রচনা আমার বাংলা এই গ্রন্থের প্রথম রচনা। যদিও এই গারো পাহাড়ের নিচে এই রচনার আগে আরও একটা রচনা রয়েছে, সেটা হচ্ছে ভূমিকা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম যখন গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল এই আমার বাংলা, তখন ভূমিকা অংশ ছিল না। ভূমিকা অংশ অনেক পরে, স্বাধীনতার কয়েক বছর পরে এই ভূমিকা অংশটা নতুন করে লেখা হয় এবং পরে অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, ভূমিকা অংশটা আগে আমাদের সিলেবাসে ছিল, এর আগের দিন ক্লাসে আমি বলেছি, কিন্তু ভূমিকা অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দিল, কী কারণে বাদ দেওয়া হলো, কোন যুক্তি নিয়ে বাদ দেওয়া হলো, আমার মাথায় ঢুকছে না। তবে আমার মনে হয় ভূমিকা অংশটা থাকলে ভালো হতো, কারণ কোনো রচনার ভূমিকাটা যদি আমরা পড়ি বুঝি, আর তার শেষ রচনাটা যেমন হাত বাড়াও, এই রচনাটাও যদি আমরা পড়ি, তাহলে সামগ্রিক একটা আমাদের ধারণা হবে। আর দুটো রচনা, প্রথম এবং শেষ রচনা থাকার পরে মাঝখান থেকে যদি কিছু রচনা আমাদের সামনে নিয়ে আসা হয়, মানে আমরা পড়ি, মানে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমার বাংলা সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা প্রত্যেকেরই তৈরি হবে। ভূমিকা অংশ বাদ দেওয়ায় আমার এখন মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমাদেরকে, মানে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। ভূমিকা থাকলে আমরা আরও সহজ করে, আমরা আরও তোমাদের মতো করে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিতে পারতাম। যাই হোক, যদি পারা যায়, ভূমিকা অংশ সিলেবাসে নেই, তা সত্ত্বেও আমি বলবো যদি পারা যায় এই ভূমিকা অংশটা একবার পড়ে রেখো। ছোট্ট আছে, খুব বেশি সময় লাগবে না, তবে পড়া থাকলে পরেরগুলো বুঝতে সুবিধা হবে। আমি এটাও বলেছিলাম গত সপ্তাহের অনলাইন ক্লাসে যে যদি পারা যায় বাকি যেগুলো, মানে আমাদের সিলেবাসে যেগুলো নেই, সেগুলো একটু সময় করে যেন পড়ে নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে পড়া সম্ভব নয়, কারণ আরও অন্যান্য পড়া রয়েছে। তবু যতখানি পারা সম্ভব পড়তে বলেছিলাম। আর পুরোপুরি যদি না হয়ে থাকে, আরও সামনে সময় আছে, 2-1 সপ্তাহ, 2-1 মাস অল্প অল্প করে পড়ে নাও। এবং পড়ার পরে আমি একটু করে সারাংশ তৈরি করতে বলেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম মিস চৌধুরীকে। স্যার, আমার পরীক্ষা চলছিল তো। তুমি জানো না নাকি? এবার কিন্তু সত্যি ঝগড়া করব বলে দিচ্ছি। একটাও হয়নি। আমি পরীক্ষা দেওয়ার পর করব। আর পরীক্ষা কি শেষ হয়ে গেছে? স্যার, কালকে আবৃত্তির পরীক্ষা ছিল, আজকে পর্যন্ত ছিল। এবার বুঝলে? তাহলে এই সপ্তাহে হবে? হ্যাঁ, ঠিক আছে, এই সপ্তাহে দায়িত্বটা পালন করো দেখি। ঠিক আছে। করে আমাকে আগে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশি বাক্য নয়, 2-5টা বাক্যে এক একটা চ্যাপ্টারে জিস্ট পাঠাবে। কারণ আমাদের হাত বাড়াও এই রচনা থেকে উত্তর লিখতে গেলে অন্যান্য রচনা থেকে, মানে অন্যান্য যেগুলো সিলেবাসের বাইরে, সেখান থেকে কিন্তু 2-5 লাইন করে আমাদের টানতেই হবে। যেটা হাত বাড়াও এই রচনার যে উত্তরগুলো সহায়িকাতে আছে, সেখানে কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে সংক্ষিপ্ত বিষয় টেনে নিয়ে এসে ব্যাখ্যা করা নেই, উত্তরগুলো লেখা নেই। তোমরা যদি সেটা করতে পারো, উত্তরটা অনেক বেশি সমৃদ্ধ হবে, অনেক ভালো লিখতে পারবে। এটা করে নাও, করে আমাকে পাঠিও, আমি দেখে নেব। আজকের আলোচনা যেটা হবে বলেছিলাম, সেটা হলো গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচে আমি মাঝে মাঝে একটা প্রশ্ন করব, উত্তর দেবে। যার মনে আছে সে উত্তর দেবে, যার মনে নেই চাপ নেওয়ার দরকার নেই। অত কিসের, পড়াশোনা নিয়ে কোনো দিন চাপ নেওয়ার দরকার নেই। চাপ নিয়েছো কি মরেছো। তবে হ্যাঁ, বাকিরা যখন বলবে, তোমার যখন মনেই নেই ভালো কথা, কিন্তু বাকিরা যখন বলবে তখন অবশ্যই মন দিয়ে শুনতে হবে, আর ওর বলা উত্তরটাকে মাথায় রাখতে হবে, এইটুকু কষ্ট করতে হবে। আমার মনে নেই, হতেই পারে, না মনে থাকলে কি করব, এইটুকু মাথা
কত কি মনে রাখতে হচ্ছে, এত পড়া থোড়ি মনে থাকে। আমার কোনো চাপ নেই, আমি তোমাদের কোনো চাপ দিচ্ছি না। নাম মনে থাকলে কিচ্ছু যায় আসে না, আমি নিজেই মনে রাখতে পারি না, তোমাদেরকে কি বলবো। কিন্তু এইটুকু বলছি যে যখন উত্তরটা কেউ বলছে তখন তোমাদের শুনে একটু মনে রাখতে হবে, এই কাজটা করতে হবে। তো গারো পাহাড়ের নিচে এই রচনায় অবিভক্ত বাংলার কথা রয়েছে, মানে অখণ্ড বাংলা, স্বাধীনতার বহু পূর্ববর্তী বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ নয়, বাংলার বঙ্গভূমির যে অবস্থা, সেই অবস্থাকে তুলে ধরা হয়েছে। বঙ্গভূমি তথা বাংলার তৎকালীন যে দুর্বিষহ পরিস্থিতি তাকে তুলে ধরা হয়েছে। তবে তুলে ধরা হয়েছে গারো পাহাড়তলি এবং সেখানকার উপজাতিদের জীবন যুদ্ধের মধ্য দিয়ে। অর্থাৎ সেখানকার জীবন যোদ্ধাদের কথা আমাদের সামনে নিয়ে এসে লেখক আসলে বাংলাদেশের মানুষের জীবন যুদ্ধকে তুলে ধরেছেন। গারো পাহাড় এবং পাহাড়তলির উপজাতিদের লড়াইয়ের কথাকে তুলে ধরে আসলে বাংলাদেশের তথা বাংলার লাখ লাখ কোটি কোটি মানুষের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। গারো পাহাড়তলির মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে, তাদের যন্ত্রণার কথা, তাদের আনন্দের কথা তুলে ধরে আসলে বাংলার মানুষের কথা তুলে ধরেছেন। তাদের দুঃখ, তাদের সুখ, তাদের হাসি কান্না, তাদের বেদনা, তাদের আবেগ অনুভূতি, লড়াই, প্রতিবাদ। তাই আমার বাংলা বাংলাদেশের মানুষের প্রতিদিনের বাঁচা মরার লড়াইয়ের, সুখ দুঃখের, আবেগ অনুভূতির একটা ক্ষুদ্র সংস্করণ হয়ে উঠেছে। তাহলে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছেন এখানে গারো পাহাড়তলির মানুষ। পরাধীন ভারতবর্ষ, তার মানে ইংরেজ শাসক যারা শোষকের ভূমিকা নিয়েছিল, সেই ইংরেজ শাসক শোষকের রূপ ধরে এই পাহাড়তলির মানুষের ওপরে আঘাত হানছে। কে রে ক্যামেরাটাকে ওপর দিকে দিয়ে সিলিং ফ্যান দেখাচ্ছিস? তাহলে পাহাড় এবং পাহাড়তলির মানুষের কথা তুলে ধরেছেন। তুলে ধরে লেখক আমাদের সামনে এক অর্থে কিছু প্রশ্ন তুলে দিয়ে গেছেন। লেখকদের কাজ কিন্তু প্রশ্ন তুলে দেয়া। লেখকের কাজ আমাদের মনের ভেতরে উঁকি দিয়ে নিজেকে প্রশ্ন করা। সেই কাজটা লেখকরা করে দিয়ে যান। তবে আবার লেখকরা শুধু প্রশ্ন তুলে দেওয়াই নয়, সেই প্রশ্ন তুলে দিয়ে সেই প্রশ্নের যে উত্তর হওয়া উচিত, অর্থাৎ সমস্যার সমাধানের পথটাও অনেক সময় বাদলে দেন, মানে পথটা অনেক সময় বলে দেন। যেটা গত ক্লাসে আলোচনা করেছি যে আমার বাংলা শুধু তৎকালীন বাঙালির সমস্যার দলিল নয়, সেখান থেকে উত্তরণের রাস্তাও রয়েছে এই আমার বাংলায়। গারো পাহাড় এবং গারো পাহাড়ের মানুষজনের সংকট নয়, দুর্বিষহ অবস্থা নয়, সেখান থেকে উত্তরণের রাস্তা শুধু বলেননি, রাস্তা তারা কিভাবে করেছিল, সেই রাস্তাটা তৈরি করার যে চেষ্টা, শুধু চেষ্টা নয়, তাকে সফল করা, তাকে বাস্তবায়িত করা, সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আমরা এখন গারো পাহাড়ের নিচে এই রচনা থেকে এই শিক্ষা নেব যে লড়াই কিভাবে করতে হয়। আমরা এখান থেকে এই শিক্ষা নেব যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করতে হয়। আমরা এখান থেকে এই শিক্ষা নেব যে অন্যায়কারীর বিষ দাঁত কিভাবে ভাঙতে হয়। আমরা এখান থেকে শিক্ষা নেব যে অন্যায়কারীর বিরুদ্ধে চুপ না থেকে রুখে দাঁড়াতে হয়। চুপ করে থাকা মানে মার খাওয়া, চুপ করে থাকা মানে অন্যায়কারীর সাহস বেড়ে যাওয়া, চুপ করে থাকা মানে অপরাধীর সাহসটাকে, মনোবলটাকে, বিশ্বাসটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া। আমরা যদি অন্যায়কারীর সামনে চুপ করে থাকি,
তাহলে অন্যায়কারী আমাদেরকে আঘাত করে সর্বশান্ত করে দিতে পারে। আমাদের মনের মধ্যে একটা ভয় জাগে যে অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করব, সে যদি আমাকে আঘাত করে, সে যদি আমাকে মেরে ফেলে, সে যদি আমাদেরকে অপমান করে, এই ভয়ে কিন্তু আমরা বেশিরভাগ চুপ থাকি। কিন্তু আমরা এখান থেকে দেখব যে ততখানি শিক্ষিত না হয়েও, শিক্ষিত বলতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়েও, ততখানি স্বাক্ষর না হয়েও নিরক্ষর মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো, শুধু চাষাভুষো মানুষগুলো কিভাবে তাদের চেতনাটাকে জাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, আমরা দেখব, সেখান থেকে শিক্ষা নেব, জীবনে প্রয়োগ করব। হতে পারে গারো পাহাড়ের নিচে এই রচনা তৎকালীন পরাধীন ভারতবর্ষের সময়কালে, সেই সময় সংকটজনক পরিস্থিতির একটা বাস্তব চিত্র, কিন্তু ওই বাস্তব চিত্র থেকে আমরা শিক্ষা নেব, নিয়ে আজকের আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। এটাও একটা বাস্তব। তবেই কিন্তু আমার বাংলার গারো পাহাড়ের নিচে এটা তোমাদের কাছে মনে হবে এটা সার্থক হলো, লেখাটা সার্থক হলো। আর যদি শুধু পড়লাম আর বই থেকে পড়ে নোট তৈরি করে, উত্তর তৈরি করে পরীক্ষায় লিখে দিয়ে আসলাম, জীবনে প্রয়োগ করলাম না, তাহলে এই পড়ার কোনো মূল্য নেই। পরীক্ষায় তো লিখে দিয়ে আসবই, সেটা তো লিখতেই হবে আমাদের, কিন্তু তার মধ্যেও এখান থেকে কিছু তো নেব যেটা আমরা প্রয়োগ করব জীবনে। কীভাবে প্রয়োগ করব? ইংরেজ আছে? নাই। জমিদার আছে? নাই। মহাজন আছে? সেইভাবে নেই। আমরা তো দেখতে পাচ্ছি না মহাজনের ছাপ মার্কা মহাজন, তৎকালীন সময় মহাজন যাদেরকে বলা হতো, মহাজনের যে ছাপ দেওয়া, ছাপ একটা শিলমোহর, এরাই মহাজন, সেই অর্থে নাই, দেখতে পাচ্ছি না। তাহলে মহাজন নাই, ইংরেজ নাই, জমিদার নাই, তাহলে তো লড়াই শেষ। তো অন্যায়কারী নেই, তার মানে তো প্রতিবাদ করার দরকার নেই। কি মনে হয়, প্রতিবাদ করার দরকার আছে? অন্যায়কারী আছে? অপরাধী আছে? বলো। স্যার সইতে থাকে সবাই, কেউ এসে প্রোটেস্টটুকুও করে না। না, বলছি আমি অন্যায়কারী আছে, অপরাধী আছে। হ্যাঁ স্যার, অনেক আছে এখনো। ইংরেজ তো নাই, জমিদার তো নাই, তাও আছে অন্যায়কারী। হ্যাঁ স্যার, নিজের লোকেরাই নিজেদের পেছনে চাকু ঢোকাতে একটা টাইমও লাগে না স্যার, টাকার জন্য। শুধু টাকার জন্য? আরে স্যার, যদি টাকার জন্য যদি না হতো তাহলে স্যার বৃদ্ধাশ্রম হতো না। না, শুধু টাকার জন্য? স্যার সোনা গয়না স্বার্থ। টাকা তো অবশ্যই কারণ হতেই পারে, কিন্তু শুধু টাকার জন্য এটা তো নাও হতে পারে। আরও তো মানুষের অনেক কিছুর চাহিদা থাকতেই পারে, তাই না? মানুষ কি শুধু অপরাধ করে টাকার জন্য? টাকার জন্য শুধু অপরাধ করে, আর কিছুর জন্য নয়। শুধু প্রতিশোধের জন্য অপরাধ করে, আর কিছুর জন্য নয়। সাবধান ইন্ডিয়া দেখো। কিছু কিছু দেখবে সচেতন হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য। যাই হোক, বহু স্বার্থ আছে, শুধু অর্থ নয়, আরও বহু স্বার্থ রয়েছে, বহু স্বার্থ। সেই স্বার্থের কারণে মানুষ কিন্তু অন্যায় করে। কিছু মানুষ আছে অন্যায় করছে, অপরাধ করছে, হয়তো সাময়িক ক্ষণিকের জন্য ভুলবশত, অসচেতনতার বশে, অসচেতন হয়ে নিজের অজান্তে করে ফেলছে। তারা অপরাধী কিন্তু নিজের অজান্তে। কিন্তু আমি তাদের কথা বলছি না, আমি বলছি যারা জেনে বুঝে করছে, যারা নিজেদের স্বার্থের কারণে করছে, ইচ্ছাকৃত করছে, তাহলে সেই রকম অপরাধী আমাদের আশেপাশে রয়েছে, সেই রকম অন্যায়কারী আমাদের আশেপাশে রয়েছে। তাহলে অন্যায়কারী আছে, অন্যায় আছে, তো ফলে প্রতিবাদী মানুষও থাকতে হবে। যদি ঘুমিয়ে থাকে তাহলে প্রতিবাদী সত্তাটাকে জাগাতে হবে, আর সেই প্রতিবাদী সত্তাটাকে জাগানোর জন্য অনেক সময় কাউকে না কাউকে লাগে, কারোর না কারোর প্রয়োজন হয়। যে ব্যক্তি নিজে সজাগ, নিজে সচেতন, নিজে আত্মবিশ্বাসী, নিজে সাহসী,
নিজে উদার নিঃস্বার্থ সেই মানুষটা কি করে, যার মধ্যে আবার সাংগঠনিক ক্ষমতাও আছে, সেই মানুষটাই সবাইকে ঐক্যবদ্ধ করে, সবাইকে চালিত করে, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদেরকে জাগিয়ে তুলতে পারে। আমাদের এই গারো পাহাড়ের নিচে এইরকম একজন প্রতিবাদী, এরকম একজন পথপ্রদর্শক, এরকম একজন সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন মানুষ আছেন, যিনি জমিদারের অত্যাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছেন, ঐক্যবদ্ধ করেছেন প্রজাদের, গারো পাহাড়তলির উপজাতিদের। কি নাম তার? গোরাচাঁদ মাস্টার। গোরাচাঁদ মাস্টার। মাস্টার গোরাচাঁদ মাস্টার। হ্যাঁ, গোরাচাঁদ মাস্টার। মাস্টার গোরাচাঁদ মাস্টার। মাস্টার শব্দটা বলেছে। হ্যাঁ, মাস্টাররাই তো মাস্টার মাইন্ড হয়। যত বিপ্লব, যত আলোড়ন, যত পরিবর্তন, তার বিরাট একটা অংশ জুড়ে কিন্তু মাস্টার রয়েছে, শিক্ষক রয়েছে। কারণ শিক্ষক শিক্ষিকা সজাগ সচেতন, তারা জ্ঞানের ভাণ্ডার, বহু অভিজ্ঞতা তাদের মধ্যে, বহু বিচিত্র বই যেখান থেকে তারা শিক্ষা নিয়েছে। বাস্তব জীবনের অভিজ্ঞতা কম নয়। সব কিছু মিলেমিশে তারা নেতৃত্ব দিতে পারে, তারা সুন্দরভাবে বক্তব্য রাখতে পারে। কারণ যিনি নেতৃত্ব দেন তার বাচনভঙ্গিও সুন্দর হতে হবে। কারণ তার কথা, একটা কথার উপরে হাজার হাজার মানুষ দলে দলে বেরিয়ে আসবে, হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হবে, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হবে, প্রতিবাদে সোচ্চার হবে। তো কথা যদি ভালো বলতে না পারে তাহলে লিড করবে কি করে? তো মাস্টারমশাইরা তো সুন্দর কথা বলতে পারে। মাস্টারমশাইরা জ্ঞানের ভাণ্ডার হলে কত জ্ঞান, কত শিক্ষা দিতে পারে, মানুষকে শিক্ষিত করতে পারে, মানুষকে সচেতন করতে পারে, তার ভিতরে ওই ঘুমিয়ে থাকা সুপ্ত চেতনাটাকে জাগিয়ে দিতে পারে। আর তবেই তো মানুষ বুঝতে পারে, তবেই তো মানুষ জানতে পারে, বুঝতে পারে, ধারণা করতে পারে, উপলব্ধি করতে পারে, না আমি মানুষ, আমার মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার মধ্যে একটাই হচ্ছে সাহস আছে, শক্তি আছে। সেই সাহস শক্তি অনেক দিন আগে ঘুমিয়ে গিয়েছিল, তাকে জাগিয়ে তোলাই হচ্ছে মাস্টারমশাইদের কাজ, যে কাজটা আমরা করছি, যে কাজটা আমরা করছি। আমরা আমাদের শিক্ষায় তোমাদেরকে শিক্ষিত করছি, আমাদের জ্ঞানের দ্বারা তোমাদেরকে জাগ্রত করছি। তোমাদের ভেতরে থাকা সেই প্রতিবাদী সত্তাটাকে আস্তে আস্তে আমরা জাগিয়ে তুলতে চাইছি না, জাগিয়ে তুলছি। কারণ তোমরা এই জেনারেশন, যাদের উপরে এই দেশের, এই সমাজের দায়িত্ব, তোমরা যদি শক্ত না হও, তোমরা যদি সাহসী না হও, তোমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না জানো, তোমরাই যদি নিজেদেরকে রক্ষা করতে না পারো, তোমরা যদি নিজের পরিবারকে রক্ষা করতে না পারো, পরিবারের উপরে আসা আঘাতটাকে যদি প্রতিহত করতে না পারো, পরিবারের উপরে আসা অসম্মানজনক কথা, কটূক্তি, অপমানজনক কথা, কটূক্তি, তার পাল্টা জবাব দিতে না পারো, তাহলে তোমরা দেশটাকে রক্ষা করতে পারবে না, সমাজটাকে রক্ষা করতে পারবে না। আরে আগে তো নিজেকে রক্ষা করো। নিজের মান সম্মান রক্ষা করতে পারে না, সমাজের মান সম্মান রক্ষা করবে ছাতার মাথা। রাস্তায় বেরোলে দুটো বাজে কথা কেউ বলে চলে গেল, নিজেকেই রক্ষা করতে পারো না। বাবা কি হবে, বাবা ও বাজে কথা বলেছে, ও বাবা ছেলেটা তো সন্ডা মার্কা দেখতে পাচ্ছি, সঙ্গে আবার দুটো তিনটে রয়েছে, অতএব না বাবা কিচ্ছু বলবো না, আমি একা আছি, যদি আমার কিছু করে দেয়, এই ভেবে চুপচাপ সরে এলে, ব্যাস ঘুম পাড়িয়ে দিলে তোমার সেই প্রতিবাদী সত্তা বা চেতনাটাকে, ওই যে ঘুম পাড়িয়ে দেওয়া শুরু হলো না, পরবর্তীতে তোমার উপরে তো হবেই, তোমার ফ্যামিলির উপরে যখন আঘাতটা আসবে তখনও তুমি জাগতে পারবে না, তখনও তুমি প্রোটেস্ট করতে পারবে না। চোখের সামনে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর অন্যায়, চোখের সামনে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর অত্যাচার তোমার পরিবারের সদস্যদের উপরে, তখন তোমাকে ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে দেখতে হবে
যে তার নিজেকে রক্ষা করতে পারে না, যে নিজের অসম্মানের জবাব দিতে পারে না, অমর্যাদার জবাব দিতে পারে না, যে তার পরিবারকে রক্ষা করতে পারে না, সে সমাজকে কী করে রক্ষা করবে, সে দেশকে কী করে রক্ষা করবে? তো জাগো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ভালো লিডার মানে ভালো নেতা তৈরি হওয়ার জন্য ট্রেনিং নিতে হয় না। মানে ট্রেনিং, এমন কোনো ট্রেনিং সেন্টার নাই আমাদের দেশে যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে কোর্স করানো হচ্ছে কি ভালো নেতা তৈরি করার কোর্স। 6 মাসের কোর্স, এত টাকা তার ফিজ, এত টাকা ফিজ দিলে 6 মাসের কোর্সে ভালো নেতা তৈরি করে দেওয়া হবে। তারপরে তুমি ভোটে লড়তে পারবে, তারপরে তুমি ভোটে জিততে পারবে। এসো, বিভিন্ন রকমের ট্রেনিং সেন্টার থাকে না? তাহলে নেতা হওয়ার ট্রেনিং সেন্টার কিন্তু নেই। নেতা ট্রেনিং সেন্টারে হয় না। নেতা কোথা থেকে হয়? নেতা বাড়ি থেকে হয়। নেতা কোথা থেকে হয়? নেতা রাস্তা থেকে হয়। বাড়িতে তুমি প্রতিবাদ করতে পারো না, রাস্তায় দেখে তুমি প্রতিবাদ করতে পারো না, অন্যায় দেখে, তোমার উপরে আসা অন্যায় দেখে প্রতিবাদ করতে পারো না, তো তুমি সমাজে আর দেশে ঘটে যাওয়া অন্যায়ের কী করে প্রতিবাদ করবে? তো তোমাদের মতো মানুষের মাথায় কাঁঠাল রেখে যারা আসল ফলটা খাওয়ার, তা তো খাবেই, খাচ্ছেও। যাদের কাজ দেশ সেবা করা, যাদের কাজ মানুষের সেবা করা, যাদের কাজ মানুষের দুঃখে, মানুষের অসহায় অবস্থায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, তারা মানুষকে বোকা বানাচ্ছে, তারা মানুষকে ব্যবহার করছে। আর মানুষ কী করছে? মানুষ চুপচাপ দেখছে, মানুষ চুপচাপ শুনছে, পড়ে পড়ে মার খাচ্ছে। আসলে একটা শ্রেণীর দ্বারা সেইভাবে কিছু করা সম্ভব নয়। আমরা কে বাঁচায় কে বাঁচে গল্পেতে দেখেছিলাম যে দুর্ভিক্ষ কবলিত মানুষগুলো যারা গ্রাম থেকে শহরে উঠে এসেছে, তাদের মধ্যে কিন্তু কোনো ইউনিটি নেই, ঐক্য নেই। আসলে তারা আজ বড় অসহায়। তাদের মধ্যে ঐক্য তৈরি হওয়া বা তৈরি করা তাদের দ্বারা সেই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ তারা বাঁচা মরার লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। হয় বাঁচবে নয় মরে যাবে, লড়াইটা লড়ছে। তো তারা সচেতন হবে, সজাগ হবে, তারা পরস্পরকে এক ডাকে সবাইকে একজোট করবে, এইটা সম্ভব ছিল না। ফলে সেই সুযোগটা নিয়েছে সেই সময়ের অন্যায়কারীরা, সেই সময় ক্ষমতাবানেরা। তো আজও তো অন্যায়কারী আছে, আজও তো অহংকারী ক্ষমতাবান আছে, স্বার্থপর ক্ষমতাবান আছে, আজও তো লোভী ক্ষমতাবান আছে। আজকেরও তো সাম্রাজ্যবাদীদের, ওই যে সাম্রাজ্যবাদীরা, সেই সাম্রাজ্যবাদীদের তকমা লাগা আজকের কিন্তু কিছু ক্ষমতাবান রয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আড়ালে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, আড়ালে। অনেক সময় প্রকাশ্যেও আমরা দেখতে পাই, প্রকাশ্যে দেখা সত্ত্বেও আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা ভুলেই গেছি, আমরা ভেবে নিয়েছি, আমরা ধরেই নিয়েছি এরা এরকম, এরা এটা করবে, এটা আমাদের মেনে নিতে হবে, দেশ এভাবেই চলবে, সমাজ এভাবেই চলবে। আর আমরা সকালবেলা উঠবো, খবরের কাগজটা মেলবো, এই খবরের কাগজটা মেলবো, এই যে করোনা পরিস্থিতি উত্তরোত্তর বাড়ছে দেশে, এই দেশটাকে কি আর বাঁচানো গেল না, মানুষগুলো সব শেষ হয়ে যাবে, মনে ভূত, কিচ্ছু হবে না দেশে, এদেশে কিচ্ছু হবে না। কে টিফিন হয়েছে? হ্যাঁ, টিফিন দাও, খাই, চাটা হয়েছে, দাও খাই। খেয়ে দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে যাই, আস্তে আস্তে বাজার করে নিয়ে এসে, আজ রবিবার ছিল, মাছ মাংস খেয়ে চব্বচস্য গিলে যা একটু দিবানিদ্রা দিই। তারপরে ঘুম থেকে উঠে বিকেলে সন্ধ্যের দিকে একটু টিভি চালালাম, একটু মজা করলাম। করোনা তুই আরও যতদিন থাকবি থাক, খুবই ভালো, দিনকাল ভালোই কাটছে, দিনকাল ভালোই কাটছে, খেয়ে বসে ঘুরে ফিরে ভালোই কাটছে। বেশি দূরে যেতে পারছি না ঠিকই, কিন্তু ওই ঘরের আশেপাশে ঘুরে টুরে ভালোই কাটছে, বাজার ঘর বিন্দাস। কে মরলো, কে বাঁচলো, কারা রাজনীতি করলো, আমাদের কি, আমাদের ভালোই আছে। গারো পাহাড়ের নিচে, এটা গারো পাহাড়ের নিচে নয়, গারো পাহাড়ের নিচে, এটা ওভারঅল বাংলার, এটা ওভারঅল আমাদের দেশের, এটা ওভারঅল পৃথিবীর। এই সমস্যা সারা দুনিয়া জুড়ে,
তাহলে ওই সমস্যা থেকে টেনে বের করতে হবে। তো টেনে বের করার জন্য কাকে লাগবে? ওই গোরাচাঁদ মাস্টারকে লাগবে। মানে গোরাচাঁদ মাস্টার তো একজন প্রতিনিধি, এবং গোরাচাঁদ মাস্টার তো কত রয়েছে, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তারাও মাঝে মাঝে অনেক সময় ভুলে যায়। কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য না ভুলে তারা টেনে তুলবে এই অসহায় মানুষগুলোকে, তারা প্রতিবাদ করতে শেখাবে, তারা প্রতিবাদী হবে গোরাচাঁদ মাস্টারের জন্য। আর একবার যদি প্রতিবাদী হয় তাহলে ওই অন্যায়কারীর পিছু হটা অবশ্যম্ভাবী। অন্যায়কারীকে পিছু হটতেই হবে। পাবলিক এমন একটা জিনিস, পাবলিক যদি জোটবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, খেপে যায়, তাহলে পুরো বিপ্লব তৈরি করে দিতে পারে, বিপ্লব আনতে পারে। হ্যাঁ, এখানে বিপ্লব হয়েছিল। আমি যদি ভাবি না, আমার দ্বারা করা সম্ভব নয়, আমার দ্বারা পরিবর্তন আনা সম্ভব নয়, আমার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব নয়, আমার দ্বারা অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব নয়, কারণ আমাকে মেরে ফেলতে পারে, আমাকে গায়েব করে দিতে পারে, আমার পরিবারের উপরে আঘাত করতে পারে, আমার পরিবারকে শেষ করে দিতে পারে, এই ভেবে যদি চুপ করে থাকো, তাহলে হাতি বেগার কোনো কালে পরিবর্তন হতো না। হাতি বেগারের কোনো কালে পরিবর্তন হতো না। হাতি বেগারের পরিবর্তন হয়েছিল কি হয়নি? হাতি বেগার বন্ধ হয়েছিল কি হয়নি? হ্যাঁ স্যার, হয়েছিল। পরিবর্তন হয়েছিল, হাতি বেগার বন্ধ হয়েছিল। তাহলে গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, প্রতিবাদ করলো। জমিদার ভাবতে পারেনি এই রকম হাবা গোবা অশিক্ষিত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, ভাবতেই পারেনি। কিন্তু মাস্টার মাইন্ড তো গোরাচাঁদ মাস্টার রুখে দাঁড়ালো। এরা যদি ভাবতো আমরা হেরে যাব, আমরা হেরে যেতে পারি, আমাদের দ্বারা জয়লাভ বা জেতা সম্ভব নয়, আমাদের হেরে গেলে আমাদের পরিণতি ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর বিভৎস পরিণতি, মর্মান্তিক পরিণতি, এই ভেবে যদি তারা লড়াইটা না লড়তো, তাহলে হাতি বেগার কি বন্ধ হতো কোনো কালে? হয়তো অত তাড়াতাড়ি বন্ধ হতো না। ওরা নিজেদের জীবনের পরোয়া করেনি, ওরা নিজেদের জীবনের মায়া করেনি। ওরা ভেবেছে আঘাত একটা হানতেই হবে, তাতে জয় লাভ হয় হোক, না হয় না হোক, হাতি বেগার বন্ধ হলে হবে, না হলে না হবে, লড়াই তো আমরা করব। 1 দিন 2 দিন 3 দিন পড়ে পড়ে মার খেয়েছি, আর নয়, হাতি বেগার বন্ধ করবই করব। যদি বন্ধ না হয়, না হোক, আঘাত আমরা হানব, একটা কামড় তো দেবই। আর সেই কামড়টা এত জোরে দেব, বাধ্য হবে, আমাদেরকে মেরে ফেলবে ঠিকই, কিন্তু বাধ্য হবে হাতি বেগার বন্ধ করতে। দেখাই যাক, মুখের কথা আর কাজে করে দেখানোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, আমরা জানি। ভয় যদি পাও, কাজে যদি না নামো, তাহলে হাতি বেগার, আমি এখানে হাতি বেগার বলছি ঠিকই, অর্থাৎ অন্যায়ের যে পথ, অন্যায়কারীরা যে অন্যায়ের পথ নেয়, সেই পথ কিন্তু বন্ধ হবে না। তোমাকে কিন্তু আঘাত তো হানতেই হবে। রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ একটা আওয়াজ দিল, তুমি চুপ করে এগিয়ে যাচ্ছ, তার মানে তার কিন্তু প্রশ্রয় হয়ে গেল, সে কিন্তু প্রশ্রয় পেয়ে গেল। সে ভাবলো, ও এই মেয়েটা তো তার মানে কিচ্ছু বললো না, তার মানে সামথিং, আচ্ছা, এই তার মানেই, না না স্যার, ঠিকই বলেছে। তার মানে আমাকে বোধহয় ইশারা করছে, আমাকে বোধহয় ইঙ্গিত দিচ্ছে। কি বলছে? এই আয়, চলে আয়, এগিয়ে আয়, দিচ্ছে। এবার এগিয়ে গেল, আবার আওয়াজ দিল, তাও তুমি কিছু বললে না, তার মানে ওর সাহস আরও বেড়ে গেল। এবার ও তার মানে আমাকে আমার হাত ধরতে বলছে, হাতটা ধরলো, তাও কিছু বললে না, ব্যাস শেষ, ফিনিশ। প্রথমে তুমি আওয়াজটার জবাব দাওনি তো, প্রথমবারের যে আওয়াজটার জবাব তুমি দাওনি, তাহলে প্রথমবারের আওয়াজটার জবাব না দিয়ে তুমি তাকে কিন্তু এনকারেজ করে গেছো। আর তুমি পরে বলছো আমাকে শেষ করে দিল। তুমি তো দেরি করে ফেলেছো অনেক পরে। কখন পাবলিক জাগবে, কখন দৌড়ে এসে তোমাকে সাহায্য করবে, ওটা ভুলে যাও। পাবলিক যখন জাগবে, তখন আমরা জানি যে পাবলিকের মার কেওড়া তলার পার, এটা ঠিকই।
কলকাতার শ্মশানঘাট কেওড়াতলা, এটা ঠিকই যে পাবলিক যখন মারবে মরেই যাবে, কিন্তু পাবলিক মারবে কখন, পাবলিক জাগবে কখন, ততক্ষণে তো সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। তাহলে সেলফ প্রোটেকশনটা তো জানতে হবে বাবা, নিজেকে বাঁচা। যখন আমাদের ক্যারাটে শিখতাম জাস্ট স্যার, এ সাউন্ড আসছে, বলছিল যে প্রথম দিনে যখন কেউ এরকম করে কিস করবে তখন কলার ধরে ধরতে। এ বাবা ছোট যায় না কিছু, মাইকে বড্ড আওয়াজ হচ্ছে, মাইকে তোমার মাইকে বড্ড চি চি চ্যাঁ চ্যাঁ করে আওয়াজ হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না আমি। মানে স্যার বলছে যখন আমরা মানে ক্যারাটে করতাম তখন বলেছিল হ্যাঁ যে ফার্স্টের দিনে যদি কেউ যদি মানে ওরকম করে যদি কথা বলে কান্না মারে তখন কি কলার ধরতে, তাহলে পাবলিক ওখানে জড়ো হয়ে যাবে, ওখানে দেদার পুরা মার দিবে। কলার ধরতে না, কলারটা ধরে সপাটে, এমন সপাটে ওইখানেই পড়ে যাবে মশার মতো মাথা ঘুরে। কলার ধরা পর্যন্ত না তো, কলারটা ধরে সপাটে ওইখানে মাথা ঘুরে পড়ে যাবে, মশার মতো পাই 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 করে ঘুরে পড়ে যাবে থাম। তারপরে পাবলিক আসবে, বিচার করবে, করুক। তারপরে জল টল দিয়ে ওকে আগে জ্ঞান ফেরাবে, জ্ঞান ফেরানোর পরে ওকে জিজ্ঞেস করবে কি হয়েছে রে বাবু। ও হচ্ছে পাবলিকের ভিড়ের মাঝখানে একটু রাস্তা খুঁজবে, যেই একটু রাস্তা পাবেই দৌড় দৌড় পাই পাই করে দৌড়। ও বুঝে যাবে যে কোথায় আমি ঘা দিয়েছিলাম রে বাবা, ভুল করে ভাবছিলাম নরম মাটি, কিন্তু ভুল করে শক্ত মাটিতে আঁচড় কেটে দিয়েছিলাম। তারপরে তুমি যে শিক্ষাটা দিয়ে দিলে না, তারপরে রাস্তাঘাটে ওই রকম আওয়াজ দেওয়া তো দূরের কথা, হ্যাঁ অন্য কাউকে বলছি আমি, তোমাকে না, যে কাউকে আওয়াজ দেওয়া তো দূরের কথা, একবার শুধু চোখ তুলে তাকাতেও সাহস করবে না। কারণ তুমি যে শিক্ষাটা দিলে, ও যেমন সেই শিক্ষাটা পেল, তেমনি ওর সাথে সাথে ওর ওই যে কী বলবো, ওর যে দলবল আছে, যাকে বলা হয় ওই ফুটো মস্তান, হ্যাঁ ফুটপাতে থাকে যে সমস্ত রকে বসা পাবলিক, তারাও কিন্তু ওর থেকে শিক্ষা পেয়ে গেছে, মানে শুনে নিয়েছে যে এই হচ্ছে এইরকম, জানিস তো সবাই কিন্তু ওরকম হয় না, এরকম আছে, হতেই পারে দলবল নিয়ে তোমাকে পরের দিন অ্যাটাক করতে পারে, তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে, তৈরি তো থাকতেই হবে। কিন্তু যদি আমাকে বলো স্যার কীভাবে তৈরি থাকবো, কীভাবে, প্রথমবার না হলে হাত চালিয়ে দিয়েছি, তারপরে তো অন্ধ গলিতে চেপে ধরবে আমাকে, সে রাস্তা তো আমি বলে দেবো না, তার জন্য তোমাকে বের করতে হবে। আমি শুধু জাগিয়ে দিলাম যে প্রথমবারই আঘাতটা হানো, তারপরে কি হবে সে পরে দেখা যাবে। এটাও তো হতে পারে প্রথমবার আঘাত হেনে তোমাকে ওই অন্ধকার গলি দিয়ে একা যাচ্ছ, তাও তোমাকে অ্যাটাক করতে সাহস করবে না, এটাও তো হতে পারে, হতেই পারে। তুমি ভাবছো নাও হতে পারে, অন্ধকার গলিতে আমাকে ভ্যানিশ করে দিতে পারে, এটাও হতে পারে, কিন্তু আবার হতে নাও হতে পারে। এই কথা ভেবে যদি এই পাহাড়ি উপজাতিরা সেদিনকার জমিদারের বিরুদ্ধে আওয়াজ না তুলতো, তাহলে তো হাতি বেগার বন্ধই হতো না। তারা হেরে গেছে, জমিদারের পল্টনের কাছে, কিন্তু তারা আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর সমাজ দিয়ে গেল, হাতি বেগার মুক্ত একটা সমাজ। জমিদার সাহস করেনি আর হাতি বেগারটাকে চালু করতে। জমিদার বুঝে গেছিল না, আর এদের বাপ ঠাকুরদা যেভাবে জেগে উঠেছে সেই রক্তটা তো এদের মধ্যে আছে, এদের উপরে হাতি বেগারটাকে চাপিয়ে রাখাটা সহজ হবে না। কারণ রক্ত, প্রতিবাদী রক্ত শিরায় শিরায় বইছে এদের এই জেনারেশনের, ফলে ওদের থেকে এরা আরও ভয়ঙ্কর হবে, কারণ এদের মধ্যে সচেতনতা ঢুকে গেছে, ওদের থেকে সচেতনতা ঢুকে গেছে। ওই পূর্বপুরুষেরা, ওই আগের বাপ ঠাকুরদারা, ওরা নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে এদের মধ্যে এই শিক্ষাটা দিয়ে গেছে যে মরে যাবি তাও প্রতিবাদ করবি, মরে যাবি তাও ছবল মারবি, মরে যাবি 20 দাঁত ভাঙবি, মরে যাবি তাও মরে যা কিন্তু ছবল মারবি, লেজে পা দিলে ছবল খেতে হবে, মরে যা মরেই যা কিন্তু আত্মসম্মান মারিস না, মরে যা আত্মমর্যাদাকে মারিস না। কারণ তোকে দেখে
তোর ফ্যামিলির বাকিরা মাথা তুলে বাঁচবে যে আমার মেয়েটা, আমার ছেলেটা তার সম্মান রক্ষার্থে লড়াই করেছে শেষ পর্যন্ত, কিন্তু পারেনি, কিন্তু শেষ লড়াইটা লড়ে গেছে। আমার জন্য একটা সুন্দর, আমাদের পরিবারের জন্য একটা সুন্দর সমাজ দিয়ে গেছে, মানে উদাহরণ রেখে গেছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো, তার জন্য আমরা গর্ব অনুভব করতে পারবো। পিঠ টান দিয়ে পালিয়ে আসেনি, পালিয়ে এসে মুখ লুকায়নি। আর তার জন্য বাবা মা হিসেবে বা বাড়ির অন্যান্য সদস্য হিসাবে তার জন্য লজ্জায় আমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়নি, কারণ সে লড়াইটা লড়ে দিয়ে গেছে। কাঁদবে, কষ্ট পাবে, বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু যতটুকু বাঁচবে, যত সময়ের জন্য বাঁচবে, তত সময়ের জন্য সমাজে গর্বে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচবে সেই কয়েকটা মুহূর্ত। আর যদি বলো দরকার নেই, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাকেই তো হারালো, তাহলে আমার বাবা মা বাঁচবে কী করে আমাকে হারিয়ে? এই কথাটা যদি প্রত্যেকে ভাবে, তাহলে সমাজটা অন্ধকারে ডুবে যাবে, সমাজের সূর্যটা ডুবে যাবে, ওই সূর্যটা আর কোনো দিনই উঠবে না। কেউ না কেউ চেষ্টাটা করে সুন্দর সমাজ গঠনের, কেউ না কেউ চেষ্টাটা করে সুন্দর সমাজ গড়ে দিয়ে যায়, আর বাকি ফুলগুলো হাসে খেলে। সুন্দর সমাজ উপহার দিয়ে গেছে যারা, আজকের সেই সুন্দর সমাজে, আজকে সেই স্বাধীন দেশে আমরা হাসছি, খেলছি, কথা বলছি, ঘুরছি স্বাধীনভাবে। তো তারাও যদি ভাবতো না আমরা মরবো না, তারাও যদি ভাবতো আমরা গুলি খাবো না, অন্যরা গুলি খাচ্ছে খাক, আমি যাব না, গুলি খাবো না, তাহলে আজকের এই দেশটা আমরা দেখতে পেতাম না। তাই হাতি বেগার এই যে বন্ধ হয়ে যাওয়ার পেছনে এখানে গোরাচাঁদ মাস্টারের সাথে সাথে ওখানকার সমস্ত প্রজা সাধারণের চেষ্টা, লড়াইটা কিন্তু ছিল। যে লড়াইটা তারা লড়ে গিয়ে আজকের আমাদেরকে লড়তে শেখাচ্ছে, আমাদেরকে লড়াই করতে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে বলছে ঘুরে দাঁড়াও, বেঁচে দেখাও। ঘুরে দাঁড়ালে কিন্তু বেঁচে যাওয়া হয়, আর ঘুরে যদি না দাঁড়াও ওটা কিন্তু বেঁচে থাকা, কিন্তু মরে মরে বেঁচে থাকা। ওই মরে মরে বেঁচে থাকার থেকে একবার ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়িয়ে বাঁচার মতো বাঁচাটা বাঁচো, বাঁচার মতো বাঁচাটা বাঁচো। আজকের এই যে সময়টা দাঁড়িয়ে আছে, আজকের এই সময়ও কিন্তু গারো পাহাড় আর পাহাড়তলির মানুষগুলো রয়েছে। আজকের এই সমাজেও কিন্তু জমিদার রয়েছে, আজকের এই সমাজে রয়েছে গোরাচাঁদ মাস্টার। তাহলে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? গারো পাহাড় পাহাড়তলির মানুষ রয়েছে মানে কি, আজকেরও বহু মানুষ রয়েছে যারা সাধারণ, যারা খেটে খাওয়া, যারা চাষবাস করে, যারা পরিশ্রম করে, যারা শ্রম করে, শ্রমিক মজদুর রয়েছে, আজও তারা বঞ্চিত হয়। আজকের জমিদার রয়েছে, আমরা জানি আজকে জমিদার নেই, কিন্তু জমিদার বলতে জমিদারের কার্যকলাপ, জমিদারের শোষণ পন্থা ঘুরে ফিরে কিন্তু ওখানে হাতি বেগার ছিল, এখানে শোষণের পন্থা একরকম, রাস্তা অন্যরকম। জমিদার ছিল, জমিদার নেই, কিন্তু অন্য মুখোশে জমিদারের ওই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাচ্ছি, আজও আছে। ইংরেজ নাই, কিন্তু ইংরেজ চলে গেলেও ইংরেজদের ভেতরে থাকা সেই যে ভয়ঙ্কর নীতি যা তারা প্রয়োগ করেছিল, শোষণের নীতি, আজও আমরা দেখতে পাচ্ছি। ইংরেজরা একটা রাজনীতি করে গেছে, আর আজকের দেশেও আমরা রাজনীতি দেখছি। সেই রাজনীতির মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিথ্যাচার, সেই রাজনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য, সেই রাজনীতির মধ্যে রয়েছে স্বজন পোষণ, সেই রাজনীতির মধ্যে রয়েছে মানুষকে কী করে বোকা বানাবে, সেই রাজনীতির মধ্যে রয়েছে নিজের আখের গোছাবে কীভাবে, স্বার্থ সিদ্ধি করবে কী করে, আজও রয়েছে। তাহলে অন্যায়কারী ছিল, আছে, অত্যাচারী ছিল, আছে, শোষণকারী ছিল, আছে, অত্যাচারিত ছিল, আছে, শোষিত ছিল, আছে, আগামীতেও থাকবে। তার মানে সবসময় গোরাচাঁদ মাস্টারের প্রয়োজন হবে। গোরাচাঁদ মাস্টার মানে এই নয় যে মাস্টারমশাই
গোরাচাঁদ মাস্টার মানেই প্রতিবাদী সত্তা। সে তুমি হতে পারো, তুমি হতে পারো, তুমি হতে পারো, যে কেউ হতে পারে। সে বাচ্চা থেকে বুড়ো যে কেউ হতে পারে। যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগাবে, যে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একজোট করবে, সেই তো গোরাচাঁদ মাস্টার। তা গোরাচাঁদ মাস্টার মানে তো সত্তা, প্রতিবাদী সত্তা। এই প্রতিবাদী সত্তা কিন্তু সবার মধ্যে আছে, কারোর ঘুমিয়ে আছে, কারোর জেগে গেছে বা জেগে আছে। এবারে আমাকে বলো যে গারো পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। মেঘালয়, গুড। এবারে লেখক বাংলার কোন জেলা থেকে এই গারো পাহাড়ের দিকে দৃষ্টি দিয়েছেন বা গারো পাহাড়ের দিকে অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। তো ময়মনসিংহ এই জেলার একেবারে শেষ প্রান্তে দাঁড়ালে গারো পাহাড় দেখা যায়, কিন্তু সারা বছরে গারো পাহাড়ের দিকে, গারো পাহাড়তলির মানুষের দিকে বাংলার মানুষের দৃষ্টি পড়ে না। একটা নির্দিষ্ট মাসে গিয়ে দৃষ্টি পড়ে। কোন মাসের কথা বলেছেন? চৈত্র মাস। চৈত্র মাস, গরমের দিকে চৈত্র মাসে গিয়ে দৃষ্টি পড়ে। সারা বছর মানুষগুলো নিজেদের কাজে, নিজেদের দৈনন্দিন জীবনধারায় ডুবে যায়। বাংলার মানুষগুলো খোঁজখবর রাখে না, ভাবেও না, মনেও পড়ে না। হঠাৎ করে চৈত্র মাসে মনে পড়ে যায়, তাদের দিকে দৃষ্টি যায়। কেন? চৈত্র মাসে এমন কি ঘটনা ঘটে? চৈত্র মাসে গারো পাহাড়ের দিকে আগুন জ্বলে ওঠে, মানে ওরা যেহেতু গাছপালা পুড়িয়ে চাষবাসের জন্য জায়গা করে, এই জন্য আগুন জ্বলে ওঠে। ওখানে একটা আগুনের হালকা দেখা যায়, ওই জন্য ওখানে চলে যায়। রাইট। ময়মনসিংহ জেলা থেকে দাঁড়িয়ে যদি গারো পাহাড়ের দিকে তাকানো যায়, হঠাৎ করে চোখে পড়বে এমন দৃশ্য যে ধোঁয়াটে মেঘ, ধোঁয়াটে মেঘে যেন আগুন ধরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে ভালো করে দেখলে বা একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবে যে ওটা কিন্তু মেঘ নয়, ওটা আসলে কি বলো? গারো পাহাড়। তাহলে গারো পাহাড়ে হঠাৎ করে মনে হচ্ছে গারো পাহাড় যেন মেঘ, আর মেঘে যেন আগুন ধরিয়ে দিয়েছে। সেটার পেছনেও কারণ আছে। গারো পাহাড়, পাহাড়ে তো মাটি নেই, শক্ত পাথর, অথচ এরা চাষবাস করে জীবিকা নির্বাহ করে। চাষবাস এদের করতে হবে, সারা বছরের চাষবাস না করলে এরা তো খেতে পাবে না। তাহলে এমন কঠিন পাথরে এদেরকে চাষবাস করতে হবে। লাঙল দিয়ে সেটা সম্ভব নয়, ওদের তো হাল বলদও নেই। লাঙল দিয়ে প্রায় অসম্ভব কাজ। পাথরকে ভেঙে মাটি তৈরি করা সত্যি অসম্ভব কাজ। তাহলে পাথরের ওপরে এমনভাবে একটা হালকা লেয়ার পলেস্তারা ফেলতে হবে যাতে ওখানে বীজ ধান বা বীজ ছড়ানো যায়। সেই কাজ করতে গিয়ে তারা জঙ্গলে আগুন ধরিয়ে দিত, ঝোপঝাড় পুড়ে কালো পলেস্তারা ছাই পড়তো, পুরু ছাই। তারপরে বৃষ্টি টিষ্টি হতো, তো সেই ছাইয়ের ওপরে, পলেস্তারার ওপরে কি না বীজ ছড়িয়ে দিত। তারপরে দেখতে দেখতে ফসল, তার মধ্যে তামাক আছে, ধান আছে, আরও অন্যান্য ফসলের কথা এখানে নেই যদিও, কিন্তু আরও অন্যান্য ফসল তারা চাষ করতো, কিন্তু প্রধানত ধান আর তামাক। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষ এত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যেও কিভাবে বেঁচে থাকে, কিভাবে মানুষ দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে, কঠিন অবস্থার মধ্যেও কিভাবে মানুষ আনন্দটা খুঁজে নেয়, সুখটা খুঁজে নেয়। দেখো কী সুন্দর আনন্দ খুঁজে নিত তারা। অভাব আছে, দারিদ্র্য আছে, দুঃখ কষ্ট সমস্যা তো আছেই। তারপরে ওই যে জমিদারের হাতি বেগারের মতো অত্যাচারের পন্থা আছে, জমিদারের শোষণ আছে, তা সত্ত্বেও কিন্তু তারা বেশ আনন্দে মেতে উঠেছে, মশগুল হয়ে উঠেছে। ওই যে যখন আগুন ধরিয়ে দেয় তখন ওই সমস্ত ভয়ঙ্কর জন্তু এদিক ওদিক ছুটে পালায় প্রাণ নিয়ে। তো সব জন্তুকে তো তারা শিকার করে না, সব জন্তুর মাংস তারা খায় না। তারা খায় কোনগুলোর? হরিণ, শুয়োর। হরিণ শুয়োর শিকার করে। তারপরে শিকার করার পরে আগুন টাগুন জ্বালিয়ে মাংস টাংস ঝলসানো হচ্ছে, রান্না টান্না হচ্ছে। তারপরে চারদিকে গোল হয়ে ঘিরে বেশ হই হট্টগোল, গান বাজনা, আনন্দ, মশগুল। হ্যাঁ, এই জীবনে
এই কঠিন পরিস্থিতিতে তারা নিজেদের মতো করে একটু আনন্দের রাস্তা বের করে নিয়েছে। এইভাবে বেঁচে থাকতে হয়তো, এই যে করোনা পরিস্থিতির কথা ভাবো, নিজেরাই বুঝতে পারছো যে এরকম দিনের পর দিন ঘর বন্ধ হয়ে থাকা, তোমাদের আটকে থাকা, সেইভাবে কোথাও যেতে পারছো না, তো তাহলে এতগুলো মাস পাগল হয়ে যাবে তো, সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। তাহলে ঘরের ভেতরে থেকে, ঘরবন্দি হয়ে থেকে বাঁচতে হবে, তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই এমন ব্যবস্থা করতে হবে যে ঘরের ভেতরে থাকলেও আমাদের মনে না হয় যে আমরা ঘরের ভেতরেই একেবারে দম বন্ধ করা পরিবেশে আছি। তাহলে ঘরের ভেতরে আমাদের সেই রকম ব্যবস্থা করতে হবে, ঘরের ভেতরে নানা কাজ করতে হবে, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা, টিভি দেখা, মোবাইল, পড়াশোনা এমনভাবে ইনভলভ রাখতে হবে, এমন কাজের সঙ্গে যে কাজের মধ্যে ক্লান্তি নেই, যে কাজের মধ্যে একঘেয়েমি নেই, যে কাজের মধ্যে যান্ত্রিকতা নেই। কিছু কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে হবে, কিছু কিছু এমন তৈরি করতে হবে, আবিষ্কার করতে হবে, ভাবতে হবে, সেটা নিয়ে তোমাদের মজে থাকতে হবে, মেতে থাকতে হবে। তাহলে দেখবে টাইম পাস হয়ে যাচ্ছে, বোর হচ্ছ না, আবার সময়ও চলে যাচ্ছে। কিন্তু দিব্যি আমরা বেঁচে আছি মানসিক সুস্থতা নিয়ে, শারীরিক সুস্থতাও অবশ্যই, মানসিক সুস্থতা নিয়ে। কারণ শারীরিকভাবে আমরা যদি অসুস্থ হয়ে পড়িও সেটা হয়তো রিকভার করা যায়, কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার ট্রিটমেন্ট খুব কমই আছে। হাজার সাইকিয়াট্রিস্টকে দেখিয়েও ভালো করা সম্ভব নয়। মানুষ তখন পাগল হয়ে যায়, মানুষ তখন আর শরীরের যে রোগ ব্যাধি তাকে আর ভালো করতে পারে না। তাই মনের সুস্থতাটা সব থেকে আগে। আর তার জন্য এই সময়ের পরিস্থিতিতে তোমাদের মতো করে নিজেদেরকে আনন্দে রাখতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, খুশিতে রাখতে হবে, নানান কাজে রাখতে হবে, এমন কাজে রাখতে হবে যাতে বোর হয়ে না যাও। এই যে আমি পড়াচ্ছি, এই পড়ানোটা যদি আমি জাস্ট লাইন ধরে পড়াতাম, লাইন ধরে বাচ্চাদের মতো পড়াতাম, তাহলে তোমাদের বোরিংনেস আসতোই, তোমরা বোর হতেই হতে। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এখন এই ধরনের পড়ালে হবেই না। আমরা এমনভাবে পড়বো যেটা আমি দেখতে পাবো যে পড়ার মধ্যে আমি আছি, পড়ার মধ্যে সত্যি তো এমন কিছু আছে যা আমাদের লাইফে লাগবে, আমাদের লাইফে এটাকে আমরা অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লাইটা করার পরেই আমরা অনেক অভিজ্ঞতা লাভ করব, এবং এই অ্যাপ্লাই এই যে এই প্রয়োগটা কী হবে আমাদের জীবনে একদম হাতে কলমে এক্সপেরিমেন্ট করা, হাতে কলমে এক্সপেরিমেন্ট, এবং তাতে পরবর্তী জীবনের পরবর্তী পর্যায়ে তোমাদের অনেক কাজে লাগবে। এটা ঠিক যে কোনো অভিজ্ঞতা মানুষের জীবনে, যে কোনো অভিজ্ঞতা পরবর্তীতে কিন্তু বিরাটভাবে কাজে লাগে। কোনভাবে কাজে লাগবে সেটা আগে থেকে তুমি বলতে পারবে না, কিন্তু অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতাও মানুষের জীবনের পরবর্তীতে তার সাফল্যের জন্য, তার প্রতিষ্ঠার জন্য, তার লড়াইয়ের জন্য কার্যকরী ভূমিকা নেয়। এবং সেটা সুখের অভিজ্ঞতার থেকে অনেক বেশি যে অভিজ্ঞতা তাকে শিক্ষা দেয়, তাকে লড়াই করতে শেখায়, তাকে সমৃদ্ধ করে, সেটা হলো কি? কোন অভিজ্ঞতা? সুখের অভিজ্ঞতা থেকে, আনন্দের অভিজ্ঞতা থেকে অনেক বেশি লড়াই করতে শেখায়, অনেক বেশি শিক্ষা দেয়, অনেক বেশি অভিজ্ঞ করে, অনেক বেশি সমৃদ্ধ করে, অনেক বেশি পায়ের তলার জমিটাকে শক্ত করে। কোন অভিজ্ঞতা? দুঃখের অভিজ্ঞতা, ব্যর্থতার অভিজ্ঞতা, ভাঙনের অভিজ্ঞতা। তাই ব্যর্থ হও, দুঃখ পাও, অসফল হও, অকৃতকার্য হও, পা পিছলে যাক, মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ো, মুখ থুবড়ে পড়ো, দেখবে ওই অভিজ্ঞতাগুলো পরে তোমার পায়ের তলার জমিটাকে, মাটিটাকে এতটাই শক্ত করে দিয়েছে কেউ তোমাকে নড়াতে পারবে না। তাই আঘাত, দুঃখ, সমস্যা, বিপদ এগুলো জীবনে আসুক, ওটাকে মেনে নাও, দেখবে জীবনটা কত সুন্দর হয়ে গেছে, সহজ হয়ে গেছে। সামনের রাস্তা নিজেই তৈরি করে ফেলতে পারছো, কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আসতে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতার বিষয় তো তাই ছিল। সারা জীবন আমাদেরকে দুঃখটা বরণ করতে হয়, দুঃখের তপস্যা এই জীবন। দুঃখের তপস্যা করো, আঘাত আসুক, সমস্যা আসুক, ভয় পাওয়ার দরকার নেই। এটাই ভাবো, ওই আঘাত, ওই সমস্যা তোমার লাইফে আসছে বিরাট বড় অভিজ্ঞতা নিয়ে। আর এই অভিজ্ঞতার যে সম্পদ, অভিজ্ঞতাটা যে সম্পদ হয়ে আসছে, সেই সম্পদ
অন্য কারোর নেই যা তোমার আছে। তুমি যদি জীবনে বড় ব্যর্থ হও, সেই ব্যর্থতার অভিজ্ঞতাটা তোমার এতখানি যে পরবর্তীতে সাফল্য খুব সহজে তোমার হাতে চলে আসবে, খুব সহজ। ব্যর্থ হও, কিন্তু এটাও মাথায় রাখবে যে ব্যর্থ হলে ভেঙে কিন্তু একদম মাটির সঙ্গে মিশে যেও না। ব্যর্থ হলেও, আঘাত খেলেও উঠে দাঁড়ানোর জন্য মনের জোরটা রাখো যে আঘাত আসলেও আমি কিন্তু উঠে দাঁড়াবো। কেউ আমাকে নড়াতে পারবে না, কেউ আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে না, কেউ আমার কনফিডেন্স লেভেলকে ভেঙে দিতে পারবে না। লড়াই তো আমি করবো, উঠে তো আমি দাঁড়াবো। আর উঠে যদি একবার দাঁড়াও, পাল্টা মার দিলে একেবারে সপাটে পাল্টা মারে লোপাট হয়ে যাবে। তাই গারো পাহাড়ের নিচে এই রচনা আমাদের বহু শিক্ষা দেয়, বহু শিক্ষা দেয়। তবে একটা রচনা জানা শিক্ষা দেয়, জীবন অনেক বেশি শিক্ষা দেয়, তার থেকে বহুগুণ বেশি শিক্ষা দেয়। অতএব গারো পাহাড়ের নিচে এই রচনায় যে কৃষকেরা, মানে পাহাড়ি উপজাতি যারা কৃষকেরা, তারা অত্যাচারিত হয়েছে, আঘাত খেয়েছে, ব্যর্থ হয়েছে, সেখান থেকে যতটুকু শিক্ষা আমরা নেব, তার থেকে আমরা আমাদের জীবনে কোনো না কোনো ব্যর্থতা থেকে শিক্ষা নেব এবং অন্যায়কারীর বিরুদ্ধে ওইভাবে রুখে দাঁড়াবো, ওইভাবে ঘুরে দাঁড়াবো যে ঘুরে দাঁড়ানোর কথাটা আমি বললাম। নিজেকে রক্ষা করো, নিজের মান সম্মান রক্ষা করো, পরিবারের মান সম্মান রক্ষা করো, পরিবারকে রক্ষা করো। সেই সাথে সাথে নিজেকে যখন রক্ষা করতে পেরেছো, পরিবারকে যখন রক্ষা করতে পেরেছো, তখন সমাজে কয়েকটা মানুষকেও রক্ষা করো। তারপরে সমাজটাকে রক্ষা করতে পারবে, দেশটাকেও রক্ষা করতে পারবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কখনো কখনো তো আমরা দেখেছি ছোট বড় পাথরের টুকরো অনেক সময় পড়ে থাকে। কি দেখেছি কি দেখিনি বল তো? হ্যাঁ স্যার, দেখেছি, দেখেছি। তো হেঁটে যাওয়ার সময় কোনো দিন কি সামনে পড়ে থাকা পাথরটা বা পাশে পড়ে থাকা, রাস্তার উপরে পড়ে থাকা পাথরটা, সে ছোট হতে পারে, যত ছোট হোক না কেন, সেই পাথরটাকে তুলে রাস্তার পাশে কি ফেলেছো? রাস্তার সাইডে কি পা দিয়ে সরিয়েছো? কেউ আছো এখন এমন যে পাথরটা তুলে সাইডে ফেলে দিয়েছি? নাকি পাথরটা পড়ে আছে আমার কি ওরকম ভাবে তো ফেলিনি না, তুলে কখনো ওরকম ভাবে ফেলিনি। পা দিয়ে ফেলেছো? পা দিয়ে সাইডে, পা দিয়ে লাথি মেরে সাইডে সরিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, স্টপ। আর কেউ করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাদে করেছি স্যার। হ্যাঁ, তাহলে আছে, তাহলে এখনও কিন্তু জেগে আছে, এখনও কিন্তু জেগে আছে সেই সত্তাটা। কোন সত্তা? যে সত্তাটা ভাবে মানুষের কথা, যে সত্তাটা ভাবে দূরদর্শীর মতো, যে এক্ষুনি না হলেও একটু পরে হতে পারে, বা আরও দূরে, আরও পরে হতেই পারে। কি হতে পারে? কি হতে পারে বলো? কি হতে পারে বলেছি? কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমার লাইফে হবে না, আমি তো দেখলাম সামনে পাথরটা পড়ে রয়েছে, আমি তো পাশ কাটিয়ে চলেই গেলাম, তাহলে আমি এড়িয়ে গেলাম, আমার তো কিছু হলো না, আমি নিজেকে বাঁচিয়ে ফেললাম। কিন্তু তুমি চলে গেলে, হয়তো ওই রাস্তা দিয়ে পরক্ষণে তোমার বাবা আসছে বাইক নিয়ে, হতেই পারে ওই সময় দিনের বেলা আসছে, তাহলে তো তার তো রাস্তা দেখে বাইক চালানো উচিত, এটা তো ঠিকই। কিন্তু ওই সময়, ঠিক ওই মুহূর্তে তার চোখটা চুলকাচ্ছে, তার চোখটা বন্ধ করার দরকার হয়েছে, চোখটা তিনি কচলাচ্ছেন, ওই মুহূর্তে পাথরটা তার চোখে পড়েনি, ওই মুহূর্তে পাশে তাকানোর দরকার হয়েছে, ওই মুহূর্তে সামনে থেকে বাইক আসছে, ওই বাইকের দিকে তাকানোর দরকার হয়েছে, রাস্তার ওই পাথরটার দিকে তার কনসেন্ট্রেশন নেই। বাইকের চাকা পড়লো, স্কিড করলো, বড় অ্যাক্সিডেন্ট, প্রাণ লাইভও যেতে পারে, শেষ। তুমি যাচ্ছ পাথরটাকে এড়িয়ে, ওই মুহূর্তে তোমার ভাই, তোমার দাদা, তোমার বন্ধু বা তোমার পরিচিত কেউ, রিলেটিভ ওই রাস্তা দিয়ে আসছে, শেষ। তোমার পাড়ার প্রতিবেশী আসছে, শেষ। তুমি লড়াইটা লড়লে না, তুমি মানুষের কথা ভাবলে না, তুমি শুধু নিজে ভাবলে কি, বাবা আমার সময় নেই, আমার তাড়া আছে, আবার রাস্তা থেকে পাথর কুড়াবো, বাবা লোকজন যদি দেখে বলে, ইয়ে মা, এই ছেলেটা, এই মেয়েটা কী রে রাস্তায় নোংরা করাচ্ছে। ঠিক আছে, লজ্জা পাচ্ছি নোংরা করাতে, তো পা দিয়ে পাথরটাকে সাইডে সরিয়ে দিই, এটুকু তো করতে পারি। কজন করি আমরা? কজন করি আমরা? সবথেকে বড় কথা, কজন করি আমরা? এটা তো ঠিকই, ওই একটা ছোট্ট পাথর একটা মানুষের জীবনহানি, প্রাণহানির কারণ হতে পারে।
আমরা কিন্তু ওইটুকু কাজ চলার পথে করি না, আর করি না বলেই একটা বড় বিপদ ঘটে যায়। ঠিক তেমনি আমি তো একটা জাস্ট পাথরের উদাহরণ দিলাম, ঠিক তেমনি আমরা এমন অনেক কিছু যা এড়িয়ে যাই, সেটাই কি হয় আমাদের পরিবারেরই, আমাদেরই বন্ধুবান্ধবরে, আমাদের শিলিগুড়ি বাসীর, আমাদের রাজ্যবাসীর, আমাদের দেশবাসীর কিন্তু ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে যায়। এবং সেই লোকটা বা সেই মানুষটা, সেই মহিলা, সেই মেয়েটা বা সেই ছেলেটা আমাদেরই হয়তো কাছের হতে পারে, খুব কাছের হতে পারে। তাই যতদিন না এই চেতনাটা জাগছে যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা পাথর পড়ে আছে, পাথরের টুকরো পড়ে আছে, ওইটাকে তুলে বা পা দিয়ে সাইডে ফেলে দেব, ভাববো না এই কর্পোরেশনের ঝাড়ুদারের কাজ, ও ঝাড়ু দেয়নি তাহলে আমি কেন সরাবো, এ তো রাষ্ট্রের কাজ, আমি কেন করব। রাষ্ট্র আসবে, প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি, তারা আসবে, তারা ঝাড় দেবে, তারা ঝাড়ু দেবে, তারা পাথর সরাবে। যতক্ষণ ভাববে, যতক্ষণে তারা এসে করবে, ততক্ষণে বড় বড় দুর্ঘটনা, বড় বড় বিপদ ঘটে গেছে। বাস সেই বিপদে তুমি নিজে, তোমার নিজের ফ্যামিলিও পড়ে যেতে পারো। তাই যেদিন থেকে পাথরটা সরাবে, ভাববে না পাথরটা পড়ে রয়েছে, দেখেও আমি এগিয়ে গেছি, তারপরে যেদিন থেকে তোমার মনে হবে না 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 পাথরটা আমি আগে ফেলবো তারপরে এগোবো, আবার পিছিয়ে এসে যেদিনকার পাথরটাকে তুলে বা পা দিয়ে সাইডে ফেলে দিয়ে যাবে, সেদিনকার বুঝবে যে এইরকম কেউ না কেউ ছিল যে একটু চেতনা জাগিয়ে দিয়ে গেছে, এবং আগামীতে তোমরাই আরও 5 জনের মধ্যে ওই চেতনাটা জাগিয়ে দেবে। সমাজটা সুন্দর হবে, সমাজটা একটা বাঁধনে বেঁধে রাখবো আমরা, বা বাঁধনে বেঁধে রাখতে পারবো। এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। যাই হোক, এই পর্যন্ত মোটামুটি যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। একটু যদি এখান থেকে শিক্ষা লাভ করতে পারো, একটু যদি নিজেরা ভাবো, আজকে সারা রাত ধরে ভাবো, সামনের 1 সপ্তাহ ধরে ভাবো, পরের অনলাইন ক্লাসে এসে আমি জিজ্ঞেস করব যে এরই মধ্যে কেউ রাস্তায় বেরিয়েছিল কি না, আর পাথর কুড়িয়ে বাড়িতে শোকেসে শোপিস হিসেবে জমা করে রেখেছে কি না। তাহলে বুঝবো যে না, কাজ হয়েছে কিছুটা। যাই হোক, আজকের এই পর্যন্ত। পরে আর যা যা ক্লাস হবে, যা যা ব্যাপার হবে, সেগুলো সব তো গ্রুপে জানিয়ে দেবো। আর তোমাদের কিন্তু ডেট দেওয়া আছে খাতা নিয়ে যাওয়ার আর খাতাগুলো জমা দিয়ে যাওয়ার, সেই ডেট ধরে আসবে, তাও আমি গ্রুপে মেসেজ করে দেবো, সেটা দেখে আসবে। উল্টোপাল্টা ডেটে আসবে না, উল্টোপাল্টা টাইমে আসবে না, আমারও বহু কাজ থাকে, ঠিক আছে। আর একটা টাইমে এলে সবারই সুবিধা, গার্জেন যেন আসে, স্টুডেন্ট যেন না আসে। তো সবাইকে এই পর্যন্তই আজকের। গুড নাইট, শুভরাত্রি, টাটা করে দিলাম, টাটা। ঠিক আছে স্যার, টাটা, গুড নাইট।